কমলা দেবীর মেয়ে শিল্পা তার পরীক্ষার আগে নিজের ঘরে বসে বসে পড়ছিল। সবেমাত্র ৮টা বাজে। কমলা দেবী রান্নাবান্না সেরে মেয়ের জন্য একটি প্লেটে করে খাবার নিয়ে তার ঘরে যান এবং দেখতে পান যে মেয়ে বইয়ের উপরে ঘুমিয়ে পড়েছে। তিনি তাকে ডেকে তুলে বলে, এই শিল্পা, শিল্পা, তুই এখন ঘুমাচ্ছিস? আরে বাবা, সবে মাত্র ৮টা বেজেছে, সামনে তোর পরীক্ষা। এই সময় ছেলেমেয়েরা ১২টা, ১টা, ২টো অব্দি জেগে জেগে পড়ে, আর তুই ৮টা বাজতে না বাজতে ঘুমিয়ে পড়েছিস। তুই যে কি পরীক্ষা দিবি তা তো উপরওয়ালাই জানে। আরে কি হলো রে, উঠবি তো? এই শিল্পা। কমলা দেবী প্রায় ১০ মিনিট ধরে তার মেয়েকে ঘুম থেকে তোলার চেষ্টা করেন। শেষে শিল্পা ঘুম থেকে ওঠে এবং বিরক্ত হয়ে বলে, উফ, কি হলোটা কি মা? তুমি আমাকে বিরক্ত করছো কেন? আমি তো এতক্ষণ ধরে পড়াশোনা করেছি, এখন একটু ঘুমাচ্ছি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হচ্ছে শুনি? মহাভারত আবার কি অশুদ্ধ হবে? ৮টা বেজে গেছে, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে। একে শীতকাল, সকাল থেকে উঠে তোদের জন্য রান্না বান্না করছি, এত কাজ করছি। এবার তোরা সবাই মিলে খেয়ে নিলে আমি তো তবে একটু আরাম করতে পারবো নাকি? বাইরে কত ঠান্ডা দেখতে পাচ্ছিস তো। মা এদিকে কত কষ্ট করছে, আর মেয়ে এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তোমাকে কে এত কষ্ট করতে বলেছে মা? তুমি আরো তাড়াতাড়ি রান্না করে নিয়ে খাবারগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবে, যার যখন ইচ্ছা হবে খেয়ে নেবে, আর তুমি তোমার গিয়ে ঘুমাও। কে তোমাকে ঘুমাতে বারণ করেছে শুনি? ঘুমাতে কেউ বারণ করছে না, যে যখন উঠে যদি খায় তাহলে তাদের থালা বাসনগুলো কে পরিষ্কার করবে শুনি? খেয়ে দে তো তোরা বাপ মেয়ে সব অমনি বাসনপত্র রেখে দিস, আমাকেই পরিষ্কার করে তারপরে ঘুমাতে যেতে হয়। সত্যি মা, তুমি না আমার এত ভালো ঘুমটাকে পুরো নষ্ট করে দিলে। তুমি তো জানো আমি রাতে বেশিক্ষণ জেগে বসে থাকতে পারি না, একটু ঘুমাতে গেলাম আর এভাবে গন্ডগোল করে দিলে তুমি। কমলা দেবী আর কিছু না বলে খাবারের প্লেট সেখানে রেখে দিয়ে চলে যায়। শিল্পা আবার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। শিল্পা এরকমই ছিল, সে প্রত্যেকদিন সকাল সকাল উঠে পড়তো এবং মায়ের সঙ্গে একটু আধটু বাড়ির কাজ করে পড়াশোনা করতে বসতো। পড়াশোনায় এমনিতেই সে খুব ভালো ছিল, সারাদিন পড়াশোনা করার ফলে তার রেজাল্ট ভালোও হতো। তবে সমস্যা একটাই, সে রাত জাগতে পারতো না। ঘড়িতে ৮টা বাজতে না বাজতেই তার চোখে ঘুম নেমে আসতো। এই অভ্যাসটা ছোটবেলা থেকেই ছিল। দেখতে দেখতে শিল্পা কলেজ পাশ করে এবং তার বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের পর শিল্পা শ্বশুর বাড়িতে প্রথম দিন রান্না বান্না করে। তার হাতের রান্না খেয়ে শ্বশুর শাশুড়ি, দেওর এবং ননদ সবাই খুব সুনাম করে। শিল্পাও খুব খুশি হয়ে তার মাকে ফোন করে আর বলে, মা জানো আজকে কি হয়েছে? আমি সকালে মাছের ঝোল, সবজি আর ডাল রান্না করেছিলাম, আর সবাই না আমার হাতে রান্না খেয়ে খুব নাম করেছে। বিশেষ করে আমার শাশুড়ি মা, উনি তো আমাকে একটা সোনার কানেরও গিফট করেছেন। আরে বাহ, এটা তো খুব ভালো কথা রে। তুই শ্বশুর বাড়িতে গিয়ে এত ভালো সুনাম অর্জন করেছিস, এটা জেনে তোর বাবা খুবই খুশি হবে। মেয়েদেরকে বড় করে বিয়ে দেবার পর শ্বশুর বাড়িতে গিয়ে যদি বাপের বাড়ির নাম হয়, তাহলে তার থেকে গর্বের আর কি আছে বলতো? এভাবেই সবসময় ও বাড়ির লোকজনদেরকে খুশিতে রাখবি মা, কেউ যেন তোর উপরে অসন্তুষ্ট না হয়। হ্যাঁ মা, আমি তোমার মতোই সবার এখানে খেয়াল রাখবো, তুমি চিন্তা করো না। আর শোনো না, আমি ভাবছি রাতে তোমার মতো করে ছোলার ডাল দিয়ে লাউ রান্না করব। রেসিপিটা তুমি একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও না, আমি দেখে নেব। ঠিক। শিল্পা খুশি মনে বাড়ির সমস্ত কাজকর্ম সারে এবং সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে রান্নাঘরে যায়। কি ঠান্ডা পড়েছে, আমার তো হাড় পর্যন্ত কাঁপছে। এখন তাড়াতাড়ি রান্নাগুলো করে নি, তারপরে ঘরে গিয়ে রুম হিটারটা চালিয়ে আরাম করে সিনেমা দেখবো। দুপুরবেলা সবাই আমার কত প্রশংসা করেছিল, রাতে মায়ের এই স্পেশাল খাবারটা করলে সবাই আরো খুশি হয়ে যাবে। এইসব চিন্তা ভাবনা করে শিল্পা রাতের রান্না শুরু করে। প্রায় ১ ঘন্টা রান্নাঘরে থাকার পর সে সবার জন্য রাতে রুটি, সবজি এবং আরো অন্যান্য খাবার তৈরি করে। তার খাবার যখন প্রায় তৈরি হয়েই এসেছে, এমন সময় শাশুড়ি সেখানে আসে। বৌমা, তুমি এখন রান্নাঘরে কি করছো? মা, আমি রাতের খাবারগুলো তৈরি করে রাখছি। আসলে আজ আমার প্রথম দিন তো, তাই একটু দেরি হয়ে গেল। কাল থেকে আমি আরো একটু তাড়াতাড়ি রান্না করে নেব। আচ্ছা, আপনারা এমনিতে কটার সময় খান? তুমি এখন রাতের খাবার রান্না করে রেখেছো? দেখো বৌমা, এখন তো সবে 7:30 বাজে, এত তাড়াতাড়ি কে রান্না করে বলো তো? তার উপরে এখন শীতকাল, এখন থেকে রান্না করে রাখলে খাবার ঠান্ডা হয়ে যাবে। আর আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যের গরম গরম খাবার খাওয়ার অভ্যাস। আপনি কি বলছেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি কেন খাবার ঠান্ডা হয়ে যাবে? আপনারা তো 8টার পরে ডিনার করেন নাকি? 8টার সময় তো আমরা সবাই চা খাই, আমরা ডিনার করি রাত 12টায়। 12টার আগে কারো সময়ই হবে না ডিনার করার। আর তোমাকে প্রত্যেকদিন রাত 11টার সময় রান্না করতে আসতে হবে। গরম গরম খাবার হবে, রুটি হবে, আর সঙ্গে সঙ্গে সবাইকে দেবে। এভাবে ঠান্ডা রুটি দিলে কেউ খাবে না, বুঝলে? মালা দেবীর কথা শুনে শিল্পা অবাক হয়ে যায়।
মা, রাত 12টায় ডিনার? এই কথাটা তো আমি আজ প্রথম শুনলাম। আমাদের বাড়িতে তো 8টার মধ্যেই সবাই ডিনার করে নেয়। এত রাতে এই ঠান্ডায় রান্না বান্না করা কি করে সম্ভব বলুন তো? আরে বাবা, তোমাকে তো আর রান্না করতে বাইরে কোথাও যেতে হচ্ছে না। এমনটা তো নয় যে আমরা শীতে কাঠের চুলাতে তোমাকে রান্না করতে বলছি। ঘরের ভেতরেই গ্যাসের উনুন, রান্না করবে, এতে সমস্যা কোথায়? আমাদের বাড়ির নিয়ম হচ্ছে খাবার সময় সবাইকে গরম গরম খাবার দেওয়া। এটা আমার শাশুড়ির কাল থেকে হয়ে আসছে, তাই সবার অভ্যাস গরম গরম খাওয়া। তোমাকেও কিন্তু এই অভ্যাসটা বজায় রাখতে হবে বৌমা। শাশুড়ির কথা শুনে শিল্পা আর কিছু বলতে পারে না। পরের দিন রাত 8টার পর তার খুব ঘুম পায়, কিন্তু সে জানতো যে তাকে 11টায় খাবার রান্না করতে হবে, তাই সে চারিদিকে পায়চারি করতে থাকে। রাত 11টার সময় তাকে খাবারের জন্য রান্নাঘরে আসতে হয়, কিন্তু যেহেতু তার ঘুমানোর অভ্যাস ছিল, সে রান্না করতে করতেই ঘুমিয়ে পড়ে এবং তার হাত গরম তাওয়াতে লেগে পুড়ে যায়। বাবা গো, হাতটা পুড়ে গেল, খুব জ্বালা জ্বালা করছে। উফ, এখন কি লাগাই আমি? এক কাজ করি, বরফ লাগিয়ে নি। শিল্পা হাতে বরফ লাগাতে যাচ্ছিল, এমন সময় তার শাশুড়ি আসে আর বলে, বৌমা, রুটি তৈরি হয়েছে, তাড়াতাড়ি গরম গরম রুটিগুলো দাও, সবাই খেতে বসে পড়েছে। মা দেখুন না, আমার হাত পুড়ে গেছে। এই অবস্থায় আমি কি করে রুটি দেব? আমি তো হাতে কিছু ধরতেই পারছি না। আরে বাবা, অল্প একটু পুড়ে গেছে বলে তুমি কি আর রান্না বান্না করবে না? রান্না করতে গেলে তো ওরকম একটু একটু কাটা ছেঁড়া পোড়া হয়েই থাকে। ওসব নিয়ে বসে পড়লে হয় নাকি? ফ্রিজের উপরে ওষুধ আছে, ওটা হাতে লাগিয়ে নিয়ে রুটিগুলো তাড়াতাড়ি করে দাও। এই বলে মালা দেবী সেখান থেকে চলে যায়। শিল্পা ওই হাত নিয়ে কোন রকম কষ্টে সৃষ্টি রুটিগুলো বানায় এবং সবাইকে খেতে দেয়। হাতের অবস্থা খারাপ থাকায় রুটিগুলো ঠিকঠাক হয় না। তখন তার ননদ প্রতিমা বলে, একই বৌদি, আজ রুটিগুলো এরকম মোটা মোটা হয়েছে কেন গো? কেমন একটা খেতে লাগছে। রুটি একটু পাতলা করতে হয়, তবেই তো খেতে মজা লাগে নাকি? প্রতিমা, আমার হাত পুড়ে গেছে গো, তাই আমি রুটিগুলো ভালো করে বানাতে পারিনি। এই হাত নিয়ে এর থেকে ভালো রুটি আর করতে পারতাম না। বাবা, তোমাকে তো কিছু বলাই যাবে না দেখছি, সঙ্গে সঙ্গে মুখের উপরে উত্তর দিয়ে দাও। প্রথম প্রথম তো মনে হতো কথাই বলতে পারতে না, এখন তো দেখছি ধান দিলে খই ফুটে যাচ্ছে। দেখলে তো মা, তোমার বৌমা কিভাবে ফটফট করে উত্তর দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোকে ওসব নিয়ে বেশি বকতে হবে না। তুই একটু তাড়াতাড়ি খা, খেয়ে দে নিজের ঘরে যা। বাইরে খুব ঠান্ডা, আর এমনিতেই তো ঠান্ডার ধাত, বেশিক্ষণ বাইরে থাকলে এক্ষুনি মাথা ধরে যাবে। সেজন্যই তো বলি আমার খাবারটা ঘরের মধ্যে দিয়ে আসো, কিন্তু আমাকে তো বাইরেই আসতে হচ্ছে। আচ্ছা বাবা ঠিক আছে, আজ বাইরে খেয়ে নে, কাল থেকে বৌমা তোর ঘরের ভেতরেই খাবার দিয়ে আসবে। তোকে এই ঠান্ডার মধ্যে বাইরে বেরোতে হবে না। পরের দিন থেকে প্রতিমার খাবার তার ঘরে দিয়ে আসতে হতো। এদিকে এসব করে শিল্পার শরীর অসুস্থ হতে থাকে। এই বাড়িতে সবাই যে যার নিচে চিন্তা করে। কদিন ধরে আমার জ্বর সর্দি কাশি হচ্ছে, সেদিকে তো কারোর লক্ষ্য নেই। এবার থেকে আমিও কারোর কথা শুনবো না, আমার যেটা ইচ্ছা হবে আমি করব। দেখবো কি করে এরা আমাকে রাত অব্দি কাজ করায়। পরের দিন থেকে শিল্পা নিজের বুদ্ধি খাটায় এবং রাত 11টার সময় রান্নাঘরে গিয়ে খুব জোরে জোরে বাসনপত্র ঠোকাঠুকি শুরু করে। বাসনপত্রের আওয়াজ শুনে প্রতিবেশীরা বিরক্ত হয় এবং বাড়ির লোকেও বিরক্ত হয়। আরে বৌমা, একটু আস্তে শব্দ করো না, এত জোরে জোরে বাসনপত্র রাখছো কেন? আমি তো কাজ করছি, এতেও আপনাদের সমস্যা? পরের দিন শিল্পা রান্নাঘরে জোরে জোরে গান চালিয়ে দেয়। কি হলো বৌমা, তুমি এত জোরে গান চালিয়েছো কেন? এক্ষুনি প্রতিবেশীরা এসে চিৎকার চেঁচামেচি শুরু করবে। এখানে কেউ এত রাতে এভাবে গান শোনে না। আমি কি করব বলুন? রাতে আমি জেগে থাকতে পারি না, আর গান না শুনলে আমার ঘুম ধরে যাবে। আমাকে তো গান চালাতেই হবে। এভাবেই কখন বাসনপত্রের শব্দ, কখনো জোরে জোরে গান করে, কখনো বা জোরে জোরে ফোনে কথা বলে সে সবাইকে বিরক্ত করে। কদিনের মধ্যেই প্রতিবেশীরা সেখানে এসে কমপ্লেন শুরু করে। কি ব্যাপারটা কি বলুন তো? এখানে আশেপাশে আরো লোকজন থাকে, আপনাদের কি সেই খেয়াল নেই নাকি? আপনারা প্রত্যেকদিন এত রাত এভাবে এত চিৎকার চেঁচামেচি শব্দ করেন কেন? এবার কিন্তু আমরা বাধ্য এখানে এসেছি। আপনারা যদি আজ আবার এরকম কোনো শব্দ করেন না, কমপ্লেন রেজিস্টার করব। তখন আপনারা এখানে আর থাকতেই পারবেন না। আরে আরে, আপনারা এত রেগে যাচ্ছেন কেন? আসলে আমাদের বাড়ির লোকেরা না একটু রাত করে খায়, সেজন্যই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আর এইসব হবে না। এভাবেই মালা দেবী তাদেরকে কোনো রকমের বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয় এবং বৌমার কাছে গিয়ে বলে, শোনো বৌমা, এভাবে রাতে রান্না বান্না করাটা খুব সমস্যা হয়ে উঠেছে। কোনোদিন যদি সত্যি সত্যি এরা কমপ্লেন করে দেয়, তাহলে আমরা কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যাব। তুমি এক কাজ করো, তুমি যেমন তাড়াতাড়ি রান্না করো তেমনই করে নিও, আমরা না হয় রাতে একটু গরম করেই খেয়ে নেব। শাশুড়ির কথা শুনে শিল্পা মনে মনে হেসে ওঠে। শেষ পর্যন্ত তার প্ল্যান সাকসেসফুল হয়েছিল। সেদিন থেকেই শিল্পা 8টার মধ্যে রান্না করে সবকিছু গুছিয়ে নিজের ঘরে গিয়ে রেস্ট নিত।
এভাবেই শিল্পা তার এত বড় সমস্যা থেকে মুক্তি পায় এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অনিতা দেবী তার দুই ছেলে দেবাশিস ও দীপককে নিয়ে কৈখালী নামক গ্রামে বাস করত। অনিতা দেবী একজন শাকাহারী মহিলা ছিলেন। তিনি বাড়িতে মাছ মাংস কিছুই ওঠাতেন না, এমনকি রসুন পেঁয়াজও তিনি ব্যবহার করতেন না। এমনই সময় তিনি তার দুই ছেলেকে ডেকে বলেন, বাবা দেবাশিস, দীপক, আমি ভাবছিলাম কি তোরা এবার বিয়ের জন্য সম্মতিটা দিয়ে দে। আমি তোদের জন্য তাহলে মেয়ে দেখা শুরু করতে পারি, কিন্তু হ্যাঁ, আমি আমার দুই শাকাহারী বৌমাই নিয়ে আসবো। অনিতা দেবীর কথা শুনে দীপক মনে মনে বলে, এই রে মরেছে, আমি যে লিপিকে কথা দিয়েছিলাম ওকে আমি বিয়ে করব। আবার এদিকে আবার লিপি নন ভেজিটেরিয়ান। এখন যদি মা জানতে পারে লিপি নন ভেজিটেরিয়ান, তাহলে মা কিছুতেই লিপিকে মেনে নেবে না। আমি বরং একটা কাজ করি। বলছিলাম মা, তুমি আগে দাদার বিয়ের ব্যবস্থা করো, আর আমি এখন তাছাড়া বিয়ে করতে চাইছি না। কেন, তোর আবার কি হলো? চিন্তা ভাবনা করেছি, এক খরচে দুটো কাজ মিটে যাবে। না হলে বর্তমান বাজারে যা অবস্থা, শুধু খরচ বাড়িয়ে লাভ কি? মা, ও যখন এখন বিয়ে করতে চাইছে না, ওকে আর জোর করো না। তুমি বলেন আমার জন্য মেয়ে খুঁজতে শুরু করে দাও, তবুও তো একজন আসলে তোমার একটু সুবিধা হবে। ঠিক আছে, তবে তাই হোক। এই বলে অনিতা দেবী কয়েকদিনের মধ্যেই তার বড় ছেলের জন্য বিয়ের সম্বন্ধ পাকা করে ফেলেন এবং বেশ ধুমধাম করেই বড় ছেলের বিয়ে দেন। বড় বৌমা রাখি ছিল অনিতা দেবীর মতোই শাকাহারী, কারণ রাখির বাবা একজন ব্রাহ্মণ ছিলেন। সে কারণেই তাদেরও অনিতা দেবীর মতোই মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার হতো না। অনিতা দেবী তার বড় বৌমাকে নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিল। এমনই একদিন অনিতা দেবী সকালবেলা সদর দরজা খুলতে গিয়ে দেখেন সেখানে বেশ কয়েকটা খাওয়া হাড়গোড় পড়ে রয়েছে, যেটা দেখে অনিতা দেবী বলেন, হে ঈশ্বর, দেখো খালি কাণ্ড, এরা আমার জাত ধর্ম সব ভ্রষ্ট করে দেবে দেখছি। এখানে কোথা থেকে মাংসের হাড় এলো? এ নিশ্চয়ই সোনালীদের বাড়ির কাজ। দাঁড়া, মজা বোঝাচ্ছি। সোনালী, এই সোনালী, কোথায় গেলে? ওহ, এই অনিতাটা না সকাল সকাল ফাটা বাঁশের মতন কেমন চেঁচাচ্ছে, দেখি তো একবার বাইরে গিয়ে কি হলো। এই বলে সোনালী দেবী বাইরে বেরিয়ে আসে এবং তিনি বলেন, বলি এত সকাল সকাল চেঁচাচ্ছ কেন? তোমার কি কাজ কাম নেই নাকি? খাও তো যত সব শাক পাতা, তাতেই এত গলার জোর। হ্যাঁ, শাক পাতা খেতে পারি, কিন্তু কাউকে তোমাদের মতন অতিষ্ঠ করে তুলিনি। তুমি আর তোমার বৌমা মিলে কি পেয়েছো বলো তো? নিজেরা সব ওইসব ছাইপাশ খাবে বলে আমার ঘরের সামনে এসে নোংরা করবে? যা বাবা, আমি আবার কি করলাম? তোমার ঝগড়া করার খালি বাহানা চাই বলো। এই তো দেখো, তুমি কেমন মাংস খেয়ে আমাদের ঘরের সামনে এগুলোকে ফেলে দিয়ে গেছো। কি? আমি আমি আবার কখন হাড় ফেলতে গেলাম? আর যদিও ফেলবো, তোমার বাড়ির সামনে কেন ফেলবো? তাহলে মনে হয় আমার বৌমাটা ফেলেছে। দাঁড়াও, আমি আমার বৌমাকে ডাকছি। এই বলে সোনালী দেবী ববিতাকে ডাক দেন এবং বলেন, আচ্ছা বৌমা, এখানে কি মাংসের হাড়গুলো তুমি ফেলেছো? না মা, আমি কেন কাকিমাদের বাড়ির সামনে ফেলতে যাব? আমি তো হাড়গুলোকে ডাস্টবিনে ফেলেছিলাম। কিভাবে হয়তো কুকুরের মুখে করে এখানে নিয়ে চলে এসেছে। এখন তো পশুদেরই দোষ দেবে। বেশি কথা না বাড়িয়ে জায়গাটা পরিষ্কার করে ধুয়ে দাও, না হলে আমাকে আবার গোটা ঘর ধুতে হবে। আমি এখন গঙ্গা জল ছিটিয়ে ঘরটাকে শুদ্ধ করে ফেলি, তারপর না হয় দেখা যাবে। এই বলে সোনালী দেবী এবং ববিতা অনিতা দেবীর বাড়ি পরিষ্কার করে সেখান থেকে চলে যান। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে অনিতা দেবী তার বড় বৌমাকে নিয়ে বেশ আনন্দের সঙ্গেই দিন কাটাচ্ছিল, কারণ যেহেতু রাখি ছিল একজন শাকাহারী, সেজন্য অনিতা দেবীর কোনো সমস্যা ছিল না। কিন্তু আসল সমস্যা তখন শুরু হলো যখন দীপক লিপিকে বিয়ে করে নিয়ে আসে। দীপকের সঙ্গে লিপিকে বউ সাজে দেখে অনিতা দেবী বলেন, হ্যাঁ রে দীপক, তুই বিয়ে করে নিয়ে এসেছিস নাকি? বিয়ের কথা তো তোকে বললাম, তুই তখন রাজি হলি না কেন? তোর যদি পছন্দ করাই ছিল আগেই বলতে পারতিস, আমি তার সঙ্গেই তোর ধুমধাম করে বিয়ে দিতাম। আসলে মা, মানে মানে আমি কি মানে করছিস বলতো? এভাবে লুকিয়ে বিয়ে করার কি খুব দরকার ছিল? আমি তোমাকে ভয়ে কিছু বলিনি মা। আর আসলে লিপি হচ্ছে নন ভেজিটেরিয়ান, আর তুমি ভেজিটেরিয়ান পছন্দ করো। আর তাছাড়া তুমি চাইছো তোমার দুই বৌমাই ভেজিটেরিয়ান হোক। আমি যদি সত্যি বলতাম তুমি কখনোই লিপিকে মেনে নিতে না। হাই হাই, এ কি সর্বনাশ ঘটালি! শেষে কিনা আমার ঘরে মাছ মাংস খাওয়া বউ নিয়ে এলি। পৃথিবীতে কি মেয়ের অভাব পড়ে গিয়েছিল যে এই মেয়েকে বউ করে নিয়ে এসেছিস? মা, আমাদেরকে ক্ষমা করবেন, আমরা আপনাকে না জানিয়ে বিয়ে করেছি। কিন্তু মা, আমার এটা ছাড়া আর কোনোই খারাপ গুণ নেই।
আপনি বিশ্বাস করুন। হ্যাঁ মা, লিপি খুবই ভালো মেয়ে, তুমি বিশ্বাস করো, ও তোমার কোনো কথাই অমান্য করবে না। হ্যাঁ মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার কথা অমান্য করব না। এসব কথা শুনে অনিতা দেবী দীপকের সাথে লিপির বিয়েটা মেনে নেন। এরপর অনিতা দেবী তাদেরকে ঘরে ঢোকার অনুমতি দেন। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন, বৌমা, আজ তুমি সমস্ত রান্না করবে, কারণ আজ তোমার রান্নাঘরে প্রথম দিন। প্রথমে তুমি মিষ্টি কিছু রান্না করবে, কেমন? আর হ্যাঁ, উনুনটাকে পুজো করে নিও। তারপর তোমার নিজের ইচ্ছা মতো সবকিছু খাবার তৈরি করে নিও। আজ সবাই তোমার সেই খাবারটাই খাবে। এই বলে অনিতা দেবী সেখান থেকে চলে যান। এরপর লিপি মনে মনে ভাবেন, আমি কি রান্না করি এখন? আমি তো সবজি ভালো কিছু রান্নাই করতে পারি না। আমি তো শুধু চিকেনের আইটেমই রান্না করতে পারি। মা মাংস খায় না, তা একবার আমার হাতে চিকেন রান্না খেলে চিকেন খাওয়ার অভ্যেস হয়ে যাবে। আমি বরং এক কাজ করি, আমি চিকেনেরই কোনো একটা আইটেম বানিয়ে ফেলি। এরপর লিপি রান্নাঘরে ফ্রিজ খুলে দেখে সেখানে চিকেন নেই। তখন সে মনে মনে ভাবে, আমাদের ফ্রিজে সবসময় মাছ মাংস থাকে, এখানে তো দেখছি কিছুই নেই। এবার আমি কি রান্না করব? এই বলে লিপি অনলাইনে মাংস অর্ডার করে। কিছুক্ষণ পর লিপির অনলাইনের কেনা মাংস এসে পৌঁছায় এবং কোরিয়ার বয় বাইরে থেকে কলিং বেল বাজায়, যেটা শুনে রাখি বলে, ওহ, এরকম সময় আবার কে এলো, গিয়ে বরং দেখি। এই বলে রাখি দরজা খুললে তারপর প্যাকেটটিকে হাতে নেয় এবং সঙ্গে সঙ্গে রাখি দূর করে ছুঁড়ে ফেলে দেয় এবং সে চিৎকার করতে থাকে। তখন তার শাশুড়ি অনিতা দেবী এসে বলে, কি হয়েছে বৌমা, এভাবে চেঁচাচ্ছ কেন? তোমার সামনে কি যমরাজ এসে দাঁড়ালো নাকি? মা, আপনি দেখুন, যমরাজের থেকেও ভয়ানক কিছু দরজার কাছে পড়ে আছে। কই দেখি দেখি। ও মা, এসব কি? হায় 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 হায়, এবার আমি কোথায় যাব? এ তো মাংস। এ নিশ্চয়ই ছোট বৌমার কাজ। এ কাকে নিয়ে এলো আমার ছেলে ঘরে? এই বলে অনিতা দেবী খুব রেগে যায় এবং লিপিকে ডেকে পাঠান। লিপি এলে অনিতা দেবী বলেন, বৌমা, এসব কি? তুমি অনলাইনে এসব কি অর্ডার করেছো? মা, এ তো মাংস, যা আমি অনলাইনে অর্ডার করেছি। আর এটা শুধু আমার নিজের জন্য নয়, আমি সবার জন্য কিনেছি। আজ আমি এটাই রান্না করব। তুমি ভুলে যাচ্ছ বৌমা, আমাদের বাড়িতে এসব চলে না। আমরা সকলেই শাকাহারী। মাংস তো দূরের কথা, মা রসুন পেঁয়াজও বাড়িতে আনেন না, আর তুমি আমাদের জন্য মাংস কিনেছো? কেন, মাংস খেলে কি হবে? লিপির কথা শুনে অনিতা দেবী আরো রেগে যান। এরপর তিনি বলেন, আজ তুমি এ বাড়িতে নতুন, তাই তোমাকে ছেড়ে দিচ্ছি। পরের বার থেকে এসব কাজ তুমি আর করবে না। আমাদের বাড়িতে এসব চলে না। যা হয়েছে হয়েছে, এগুলো সব কুকুরকে খেতে দিয়ে আসো, আর সব জায়গাতে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করো। আর হ্যাঁ, নিজেও পরিষ্কার হয়ে যাও। এই বলে অনিতা দেবী আর রাখি ওখান থেকে চলে যায়। এরপর লিপি সবকিছু পরিষ্কার করে নেয়। 1 মাস হয়ে গেছে, লিপি মাংস না খেয়েই ওই বাড়িতে আছে, তার শাশুড়ির কথা মতো। কিন্তু তার খুব মাংস খেতে ইচ্ছা করছিল। এমনই একদিন অনিতা দেবী আর রাখি মন্দিরে পূজা দিতে গিয়েছিল। সেই ফাঁকে লিপি আবারও অনলাইনে মাংস ভাজা অর্ডার করে। তারপর সে ঘরের দরজা দিয়ে সেই মাংসগুলোকে খাচ্ছিল। তখন রাখি আর অনিতা দেবী মন্দির থেকে ফিরে আসে, এসে লিপিকে ডাকে। লিপি তাড়াতাড়ি মাংসটিকে লুকিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে অনিতা দেবীর কাছে আসে। তখনই রাখি বুঝতে পারে সে কিছু খেয়েছে। অনিতা দেবী লিপিকে জিজ্ঞাসা করে, বৌমা, তোমার মুখে কি? তুমি কিছু খেয়েছো নাকি? এরপর লিপি ভয়ে ভয়ে সবকিছুই বলে দেয়। আসলে মা, মানে আপনারা যখন মন্দিরে গিয়েছিলেন, আমি সেই ফাঁকে মাংস কিনে খেয়েছি। আমার এই জিনিসটারই ভয় ছিল। এই পৃথিবীতে আর কি অন্য কোনো মেয়ে ছিল না যে আমার ছেলে এই মেয়েটাকে বিয়ে করে আনলো? সর্বনেশী মেয়ে কোথাকার, আমার সব রীতিনীতি ভেঙে দিল আজ। অনিতা দেবী রেগে গিয়ে লিপিকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। অনিতা দেবীর কথা শুনে লিপিও খুব রেগে যায় এবং বলে, মাংস খেলে কি এমন এসে যায়? আমরা যদি মাংস না খাই, ওদের সংখ্যা বেড়ে যাবে, যার ফলে একদিন ওরাই আমাদেরকে খাবে, আমরা ওদেরকে নয়। আপনার যখন এতই সমস্যা, আমি আর মাংস খাবো না। কিন্তু হ্যাঁ, আমার যখন ইচ্ছা হবে আমি বাইরে গিয়ে মাংস খেয়ে আসবো, তখন আপনি কিন্তু কিছু বলতে পারবেন না। তাতেও যদি আপনার প্রবলেম থাকে, তাহলে আপনি বলে দেন, আমি আপনার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। লিপির কথা শুনে অনিতা দেবী একটু ভয় পেয়ে যায়। এরপর তিনি অনেক চিন্তা ভাবনা করে বলেন, ঠিক আছে, তুমি তাই করবে। তোমার যখন মন যাবে তুমি বাইরে গিয়ে মাংস খেয়ে আসবে, কিন্তু এই বাড়িতে মাংস না ওঠে। এই বলে অনিতা দেবী সেখান থেকে চলে যান। আমাদের সমাজে প্রায়ই এসব ঘটনা ঘটে থাকে।
মানুষের পোশাক আশাক খাবার দাবার নিয়ে তাকে কথা শুনতে হয়। তার স্বাধীনতায় আঁচ পড়ে এবং যার জন্য সে সমাজের সামনে তার ইচ্ছামতো পোশাক আশাক এবং খাবার দাবার খেতে পারে না। প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব ব্যক্তিগত মতামত থাকে, তাই কারোর মতামতের উপর একেবারেই হস্তক্ষেপ করা উচিত নয়।